তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর অংশ নেবেন ভোটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে কেটে যাবে গণতন্ত্র উত্তরণের বাধা, ব্রিফিংয়ে মির্জা ফখরুল। মাথায় গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে ওসমান হাদি ঢাকা মেডিকেল থেকে নেওয়া হলো এভার কেয়ারে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা, অবিলম্বে বিচার চান সহযোদ্ধার সমর্থকরা। হাদির উপর হামলায় নির্বাচন বানচালের নীল নকশা দেখছে বিএনপি। অপরাধীদের শাস্তি দাবি জামায়াতের। সরকারের বিরুদ্ধে জননিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ এনসিপির। হাদির উপর হামলা করে দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জের দুঃসাহস দেখিয়েছে পরাজিত শক্তি। জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা, ঝড় তুফান এলেও ভোট বানচাল করতে পারবে না কেউ। এবং বহির্বিশ্বের সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে চায় বাংলাদেশ। 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার মহাপরিকল্পনা। প্রথমবার যুক্ত হবে কন্টেইনার জাহাজও। দেখছিলেন ভোরের শিরোনাম। ভোরের সময়ের সঙ্গে আছি এরিন আয়াত। দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর ঢাকায় আসছেন তিনি। শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা আছে তা কেটে যাবে। তিনি অংশ নেবেন আগামী নির্বাচনে। আহমেদ সালেহিনের রিপোর্ট। নানা গুঞ্জন শঙ্কা কাটিয়ে এবার দেশে ফিরছেন দীর্ঘদিন নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের তফসিলের পর তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন এমন ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে তার দেশে ফেরার তারিখ নির্ধারণের মধ্য দিয়ে। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেন। জানান, আগামী 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি কোটি মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, যিনি দীর্ঘ প্রায় 18 বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে, এবং আমাদের যে গণতন্ত্রের উত্তরণের যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে আমাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25 ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25 ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। গণতন্ত্র উত্তরণের পথে যেসব বাধা তৈরি হয়েছে তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে তা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সে প্রত্যাশা করেন দলটির মহাসচিব। আমাদের দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। এই বিষয়টা আপনারা যথাযথ মূল্য দিয়ে আপনারা জাতির সামনে তুলে ধরবেন এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন যেন অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেই বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য দেশ ছেড়ে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর দেশে ফিরতে পারেননি তিনি। 17 বছর লন্ডনে নির্বাসনে থাকতে হয় বিএনপির এই শীর্ষ নেতাকে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা 8 আসনের স্বতন্ত্র মনোনয়ন প্রত্যাশী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে এভার কেয়ারে। খুব কাছ থেকে হাদির মাথায় পর পর 2টি গুলি করা হয়। ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ওসমান হাদির ওপর হামলা করা হয় বলে দাবি সহযোদ্ধা ও কর্মী সমর্থকদের। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ছুটির দিনে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য রিকশায় করে ফকিরাপুল থেকে পল্টন যাচ্ছিলেন ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ওসমান হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় রিকশার পেছনে একটি মোটরসাইকেল পিছু নেয় হাদির। রিকশাটি কালভার্ট রোডের ডিয়ার টাওয়ারের কাছে পৌঁছলে পিছু নেয় মোটরসাইকেল আরোহী খুব কাছ থেকে তার মাথায় গুলি করে। পরে মোটরসাইকেলে করে পালিয়ে যায় পল্টনের দিকে। গুলির শব্দে আতঙ্কিত হয়ে রাস্তায় আসেন স্থানীয় মানুষ। তাদের সহযোগিতায় তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। বাইকে দুইজন লোক ছিল হেলমেট পরা, তখনই বাইক থেকে রিকশাতে গুলি করে, রানিংয়ে গুলি করে বাইক চলে গেল। ঘটনার পরপরই উপস্থিত হন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল ঘিরে ফেলে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের ধরতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এখন আমরা কনক্রিট কোনো সিদ্ধান্ত যেতে পারছি না, আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আরো কার্যক্রম সম্পন্ন করার পর হয়তো বলতে পারবো যে আসলে কে বা কারা তারা গুলি করেছে। হামলার খবর পেয়ে হাসপাতালের সামনে ভিড় করেন হাদির সহযোদ্ধা ও কর্মী সমর্থকরা। জানান কয়েকদিন ধরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। একে পরিকল্পিত হামলা উল্লেখ করে দ্রুত বিচার দাবি তাদের। হাদিবার জন্য ওয়েট করতেছি, এই মুহূর্তে কল আসে এক দেশের কুলাঙ্গার আমার হাদিবারে গুলি করছে। ওসমান হাদি ভাই আক্রান্ত হওয়া মানে আমরা মনে করতেছি পুরো জুলাই আক্রান্ত হওয়া, পুরো তরুণ সমাজ আক্রান্ত হওয়া। ইনসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্দ করা হয়, এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্দ করার চেষ্টা করে, আমরা হাজার শরীফ ওসমান হাদি হয়ে উঠবো। হাদি আমাদের বিপ্লবের প্রতিচ্ছবি। সেই হাদিকে রোধ করতে পারলে হয়তো তারা ভেবেছে যে সবকিছু রোধ করতে পারবে। হাদি এখন ঘরে ঘরে জন্মাচ্ছে, কয়টা হাদিকে বন্ধ করবেন? মাথায় গুলিবিদ্ধ হাদিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেডিকেলের পরিচালক। বুলেটটা তো ব্রেনের মধ্যেই ঢুকছে, আশঙ্কাজনক। উনি লাইফ সাপোর্টে আছেন। এদিকে রাত 8:45টার দিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে। আমাদের সরকারি সিদ্ধান্ত ছিল যে ওনাকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাব, কিন্তু ওনার পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে তার ভাই, ওনারা চাচ্ছেন যে এভারকেয়ারে, আমরা এভারকেয়ারে ওখানে যথাযথ ব্যবস্থাপনা তাদের সাথে যোগাযোগ করে আমরা ওখানে পাঠিয়ে দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে শনিবার দুপুরে শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। ওসমান হাদিকে বাঁচিয়ে রাখা আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। আমরা ঘোষণা করছি, আগামীকাল 12টায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শাহবাগের সমাবেশে আপনারা সকলে অংশগ্রহণ করবেন। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির উপর হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। বলেন, এমন হামলার ঘটনা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে এই বিক্ষোভ। শুক্রবার সন্ধ্যায় জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে মিছিলটি বাইতুল মোকাররম উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়। মিছিলের আগে দলটির নেতারা দাবি করেন, টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে এ হামলা। বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায় হবে জুলাই যোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা। ওসমান হাদির উপরে হামলা মানে জুলাই বিপ্লবের উপরে হামলা করা হয়েছে। তাকে হত্যা চেষ্টা, গণতান্ত্রিক অভিযাত্রাকে বড় ধরনের আঘাত ছাড়া অন্য কিছু নয়। হাদির ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ করে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, ভারতীয় আধিপত্যবাদ এবং পতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের চক্রান্তে এ ধরনের হামলা করেছে। দাবি ওঠে, হামলাকারীদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার। দিল্লি এবং আওয়ামী পতিত শক্তি, ফ্যাসিবাদের পতিত শক্তি বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের পথে যে নির্বাচন, সে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করছে। ধানমন্ডি এলাকায় প্রতিবাদ মিছিল করেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় তিনি হাদির ওপর হামলার বিচার দাবি করেন।
একই দাবিতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বেশ কটি সংগঠন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান অংশগ্রহণকারীরা। পাশাপাশি নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। চুয়াডাঙ্গা ও নীলফামারীতে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। জামালপুরে হয়েছে এনসিপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি, আপ বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের প্রতিবাদ সমাবেশ। দেশের সব নাগরিক এবং নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। নাটোর ও টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করে জামায়াত। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। নারায়ণগঞ্জে বিক্ষোভ ও মশাল মিছিল করে ছাত্র শিবির, এনসিপি, গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশন। ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এনসিপি। বাংলাদেশের সেই বিপ্লবের আশা আকাঙ্ক্ষাকে চোখে ধোঁয়া দিয়ে যেন বুঝাইতে চেষ্টা না করে, দ্রুতভাবে যদি আমরা নির্বাচনী প্রচারণা করতে না পারি, কালকে আমাদের নির্বাচন অবস্থা কি হবে? হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে পটুয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার ও রাজশাহীতেও। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয়। সাহাল আব্দুল্লাহ হালভি, সময় সংবাদ। ওসমান হাদির ওপর হামলায় নির্বাচন বানচালে নীল নকশা দেখছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি দল দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট ও নির্বাচন বানচালে উঠে পড়ে লেগেছে। অপরাধীদের দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, তফসিল ঘোষণার পরদিনই এমন হামলার ঘটনা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র। হামলার প্রতিবাদ ও দুষ্কৃতকারীদের বিচার দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। বিএনপির পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। গুলিবর্ষণের ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে ওসমান হাদিকে দেখতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস সোহেল। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাদির ওপর হামলার ঘটনায় ঘৃণা প্রকাশ করে বলেন, দেশে যেন নির্বাচন না হয় ও দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টে একটি দল উঠে পড়ে লেগেছে। দুর্বৃত্তদের খুঁজে বের করে বিচারের দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘটনার বিচারের দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেন। 13 ডিসেম্বরে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনরাও থাকবে, তারা এই বিক্ষোভ মিছিল করবে। এদিন জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিলের পরদিনই একজন স্বতন্ত্র প্রার্থীকে হত্যা চেষ্টা মূলত নির্বাচন বানচালের অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি
আবার চক্রান্ত শুরু করেছে যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন একেবারে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গেলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব বলেন, ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে বসে থাকবে না বিএনপি। উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। এর আগে ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনায় তাৎক্ষণিক বিবৃতিতে বিএনপি দাবি করে এ ঘটনা নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনা এবং নীল নকশার অংশ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার নিন্দা ও অপরাধীদের শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে সরব রাজনৈতিক দলগুলো। এই হামলা নির্বাচনী পরিবেশের জন্য অশনি সংকেত মন্তব্য করে হাদির সুচিকিৎসার দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা মেডিকেলে হাদিকে দেখতে গিয়ে 24 ঘন্টার মধ্যে ঘাতকদের গ্রেফতারের দাবি জানান এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু। এ ধরনের ঘটনার পরে কম্বিং অপারেশন করে আমরা আশা করি খুনি এবং খুনের পেছনে যারা আছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করা উচিত। ওসমান হাদির চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। এই হামলার পিছে, এই গুলির পিছে যারা দোষী তাদেরকে অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজনীতিতে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। এই ঘটনা যে সমস্ত কাপুরুষরা ঘটিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির উপর হামলা করে দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জের দুঃসাহস দেখিয়েছে পরাজিত শক্তি। শুক্রবার রাতে যমুনায় কয়েকজন উপদেষ্টা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি আরও বলেন, এই হামলা গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। ঝড় তুফান এলেও নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার পর শুক্রবার রাতে যমুনায় কয়েকজন উপদেষ্টা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। বলেন, এই হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে পরাজিত শক্তি দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলার মাধ্যমে নির্বাচন ও গণভোট বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেয়া হবে না। যত ঝড় তুফানি আসুক না কেন নির্বাচন বানচাল করতে পারবে না কোনো শক্তি। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিতে কয়েকদিনের মধ্যে বিশেষ হটলাইন নম্বর চালু করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে জোরদার করা হবে অভিযান। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে শীঘ্রই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এর আগে হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলে সর্বোচ্চ সহযোগিতা ও তার চিকিৎসার সব ব্যয় বহনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। সময় আরও থাকছে।
কাল শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতিকে মেধাশূন্য করার দিন। রায়ের বাজার ও মিরপুর স্মৃতিসৌধে শেষ মুহূর্তের সংস্কার কাজ ও অব্যবস্থাপনা। সারা বহির্বিশ্বে সমুদ্র বাণিজ্যে ভাগ বসাতে আগামী 5 বছরে 10,000 কোটি টাকায় 22টি মাদার ভেসেল কেনার পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। বাল্ক ক্যারিয়ার ও অয়েল ট্যাঙ্কারের পাশাপাশি প্রথমবারের মতো বহরে যুক্ত হবে কন্টেইনার ভেসেলও। বিএসসির নিজস্ব অর্থায়ন ছাড়াও G2G চুক্তিতে দক্ষিণ কোরিয়া ও চীন থেকে কেনা হবে এসব জাহাজ। শাখাচুপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বর্তমানে বাংলাদেশি পতাকাবাহী 104টি মাদার ভেসেল দিয়ে পণ্য বহনে সক্ষমতা রয়েছে 54 লাখ মেট্রিক টন, যা দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র 11 থেকে 12%। অথচ আন্তর্জাতিক মেরিটাইম অনুযায়ী সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে 40% দেশীয় ক্যারিয়ার, 40% বিদেশি ক্যারিয়ার এবং বাকি 20% দেশি ও বিদেশি ক্যারিয়ার যৌথভাবে পরিচালনা করার বিধান রয়েছে। পোর্ট ফ্যাসিলিটি ইমপ্রুভ করতেছে, সাথে সাথে যদি আমাদের কার্গো ক্যারিং ক্যাপাসিটিও বাড়ে, তাহলে আমাদের শিপিং ওয়ার্ল্ডের দ্যাট বি বিগ ইম্প্যাক্ট। এখানে একটা ভালো ইম্প্যাক্ট হবে যদি বাংলাদেশি ফ্ল্যাগগুলি আরও বাড়ে। ফ্ল্যাগ ভেসেলগুলি বাড়ার সাথে সাথে আমরা টোটাল রিক্রুটমেন্ট এবং আমাদের ডিমান্ড অ্যাডজাস্ট করেই কিন্তু আমাদের ন্যাশনাল ফ্লিটটাকে চিন্তা করাটা উচিত। সবশেষ অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিএসসির বহরে যুক্ত হয়েছে বাংলার প্রগতি নামের একটি মাদার ভেসেল। এ নিয়ে বিএসসির বহরে বর্তমানে জাহাজের সংখ্যা 6টি। আগামী 2-1 মাসের মধ্যে যুক্ত হবে বাংলার নবযাত্রা নামে আরও একটি কার্গো ভেসেল। এই অবস্থায় আগামী 5 বছরের নিজেদের বহরে 22টি মাদার ভেসেল যুক্ত করার মহাপরিকল্পনা নিয়েছে বিএসসি। এই জাহাজগুলোর মধ্যে আছে বাল্ক ক্যারিয়ার, কন্টেইনার ভেসেল, প্রোডাক্ট অয়েল ট্যাঙ্কার এবং মাদার ট্যাঙ্কার এবং মাদার বাল্ক ক্যারিয়ার। সবগুলো ব্লেন্ড করে ফ্লিটটাকে আমরা একটা সমন্বিত ফ্লিট করতে চাই। আমরা যদি এই 22টা জাহাজ বিএসসিতে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে অর্জন করতে পারি, আমরা যদি পয়েন্ট অফ কনসলিডেশনে পৌঁছাই, তাহলে জাতীয় অর্থনীতিতে আমরা ব্যাপক অবদান রাখতে পারবো এবং বিএসসি সময়ের সাথে সাথে ক্রমাগত আরও উন্নতি করতে থাকবে। 2018 এবং 19 সালে চীন সরকারের আর্থিক সহায়তায় 1843 কোটি টাকা মূল্যে 3টি করে মোট 6টি জাহাজ কিনেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 10 বছরে 22টি জাহাজ কেনার যে মহাপরিকল্পনা নিয়েছে, এর অংশ হিসেবে G2G ভিত্তিতে দক্ষিণ কোরিয়া থেকে কেনা হবে 6টি জাহাজ। এর বাইরে প্রতি বছর নিজস্ব তহবিল থেকে 1টি করে জাহাজ কিনতে চায় বিএসসি। যখন জাহাজের দেশি মালিকানাধীন জাহাজের পরিমাণ বাড়বে, আমদানি রপ্তানি এবং শিপের যে টার্নওভারটা তারা করছেন, যেভাবে তারা রাউটিং করছেন, সেই রাউটিংটার কন্ট্রোলটা মোস্টলি আমাদের উপরে থাকবে। একটা বিপুল পরিমাণের অর্থ আমদানি মানে যে খরচ হয়, সেই খরচটা বাংলাদেশেই থেকে যাবে। কম্পিটিটিভ একটা মার্কেট আমাদের জন্য তৈরি করতে পারবেন। বাড়তি বাড়ার আশায় এর একটি জাহাজও চট্টগ্রাম বন্দর কিংবা বাংলাদেশ জলসীমায় আসে না। তবে দেশের অর্থনীতির সাথে এসব জাহাজকে বাংলাদেশ রুটে ব্যবহারের পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। ফ্ল্যাগ ওয়েভারের একটা ব্যাপার আছে, ফ্ল্যাগ ওয়েভার একটা অ্যাক্ট আছে, সেটা আমি মনে করি যে বিএসসি জাহাজগুলো যদি বাংলাদেশে আসে আমাদের জন্য সুবিধা হবে এবং ডেফিনেটলি দেশের ফ্ল্যাগ ভেসেল হিসাবে দেশে সার্ভিস দেওয়াটা এটাই স্বাভাবিক। ফ্লিটে যে ধরনের জাহাজ আসছে, এটা কিন্তু দেশের জনগণের জন্য যেরকম উপকৃত, দেশের ইকোনমির জন্য কিন্তু একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। স্বাধীনতার পর 1972 সালে বাণিজ্য শুরু করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরে একসময় 38টি জাহাজ ছিল, কিন্তু পরবর্তীতে বেসরকারি পর্যায়ে জাহাজের সংখ্যা 90 ছাড়িয়ে গেল। বিএসসি জাহাজ কমতে কমতে মাত্র 6টিতে এসে দাঁড়ায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এসএমই বিমুখ ব্যাংক খাতে এবার ঋণ ছাড়ের হার আরও কমে নেমেছে 17.68%। পর্যাপ্ত আমানত থাকলেও ঋণে রূপান্তর করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। আবার মোট ঋণের হার এবারও এই ঋণ খাতে পর্যাপ্ত ঋণ ছাড়ে ব্যর্থ 38টি বেসরকারি ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর গতানুগতিক ধ্যান ধারণার কারণে অবহেলিত এসএমই। অন্যদিকে প্রকৃত উদ্যোক্তার অভাবে পুরনো অজুহাত এবার মানতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানার রিপোর্টে বিস্তারিত। মাটি থেকে রং আর তা জড়িয়ে আছে পাটে। এ দিয়ে যে ব্যাগ বা পণ্য তৈরি হবে তার কদর জাপান, চীন, সুইজারল্যান্ডের মতো দেশে, যেখানে প্রকৃতি নির্ভর হস্তশিল্পের কদর বেশি। তবে দেশের মাটিতে এর চেয়ে বেশি সুবিধাভোগী আমদানি নির্ভর পণ্য বা তৈরি পণ্য।
আমাদের শুধু চিন্তাটাকে তাদেরকে বলি, তারা কিন্তু তাদের চিন্তা মননশীল দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। তো এই জায়গাটার মধ্যে তাদেরকে তো আমার বেঁচে রাখতে হবে। বোর্ড ইউজ করি, আমি পাটসুতা ইউজ করতেছি, আমরা বিভিন্ন বাঁশের বেতের জিনিসগুলো ইউজ করতেছি, সব কিছু আমাদের দেশীয় হাতের কাজ যে একটু মূল্যায়ন করে না। তা আমরা আস্তে ধীরে করতেছি, ব্যাংকের কোনো লোন সহায়তা পাইতাম তাহলে আমরা কোম্পানিগুলো আরও আগে যেতে পারতাম। বড় প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে হোঁচট খাওয়া ব্যাংক খাত বরাবরই এসএমই বিমুখ। ফলে 2024 সালে এসএমই খাতে 19.12% থেকে 2025-এ ঋণ ছাড় কমে আসে 17.68%। সোনালী ব্যাংকের এবার ঋণ ছাড় গত বছরের তুলনায় 1% কমেছে। রূপালী ও জনতা ব্যাংকের ঋণ ছাড় মোট ঋণের 11 থেকে 12%, 62% এবং 25% ঋণ ছাড় দিয়ে সর্বোচ্চ তালিকায় আছে বেসিক ব্যাংক ও বিডিবিএল। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এবার একটি মাত্র ব্যাংক দিয়েছে 40%। তেলে মাথায় তেল দেওয়ার যে একটা প্রবণতা তাদের মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমি দেখছি আরও বেশি আছে। যে 70% এসএমইর অবস্থান হলো আপনার রুরাল এরিয়াতে, সাব আরবান এরিয়াতে। ওই সকল এলাকার যে উদ্যোক্তারা তারা আসলেই এখনো সেইভাবে এই সহায়তা পাচ্ছে না। একদিকে উদ্যোক্তাদের অভিযোগ পর্যাপ্ত অর্থ সহায়তার অভাব, অন্যদিকে ব্যাংক উদ্যোক্তা খুঁজে না পাওয়ার অজুহাত এবার শুনতে নারাজ কেন্দ্রীয় ব্যাংক। আপনাদের যেহেতু কর্পোরেট গ্রাহকদের ব্যাপারে তিক্ত অভিজ্ঞতাই বেশি, অতএব আপনারা আপনাদের ফোকাসটা কিছুটা শিফট করেন সিএমএসএমই খাতে। তবে এবার ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান অনুমোদন দেয়া হবে তাদের প্রান্তিকে পৌঁছানোর সক্ষমতাকেও বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পুরো সময় আরও থাকছে। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতির ঝড় প্রায় দুর্ঘটনা কেড়ে নিচ্ছে প্রাণ। 8 মাসে গতিসীমা লঙ্ঘন 1.5 লক্ষাধিক গাড়ির ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসকে সামনে রেখে ঘষা মাজা করে প্রস্তুত করা হচ্ছে রায়ের বাজার ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। যদিও সারা বছরই এই দুই স্মৃতিসৌধ থাকে অরক্ষিত, অবহেলিত। সবচেয়ে করুণ অবস্থা রায়ের বাজার বধ্যভূমির। মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন শুধু দিবসের আগে নয়, সারা বছর নিয়মিত নজরদারি ও রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। শরীফ রুবেলের ক্যামেরায় বিস্তারিত উম্মেহানির রিপোর্টে। ভাইয়ের স্মৃতি বুকে নিয়েই দাঁড়িয়ে আছে রায়ের বাজার ও মিরপুরের বধ্যভূমি স্মৃতিসৌধ, যেখানে এখনও ভেসে আসে শহীদদের শেষ আহাজারি আর জাতি ফিরে তাকায় অপার বেদনার সেই অধ্যায়ের দিকে। সারা বছর খোঁজ না থাকলেও 14 ডিসেম্বর ঘনিয়ে আসতেই এই দুই বধ্যভূমিতে থাকা স্মৃতিসৌধে শুরু হয় ধোয়া মোছা ও সংস্কার কাজ। তবে এই প্রস্তুতির মাঝেই দেখা মিলল অব্যবস্থাপনার চিত্র। ধোয়া মোছার কারণে সাময়িকভাবে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার কথা থাকলেও তা কার্যত উপেক্ষিত। অনেকে গেট বন্ধ থাকায় সোজা দেয়াল টপকে ঢুকে পড়ছেন ভেতরে। বিঘ্নিত হচ্ছে বছরে একবার পরিষ্কার করার কাজও। পাইপটা রং করতেছি, বার্নিশ করতেছি। পিছনের সাইডে বাউন্ডারি ওয়াল ভালো না থাকাতে আমরা সামনে দিয়ে লোক আটকাইতে পারতেছি, কিন্তু পিছন দিয়ে লোক এসে ঢুকে পড়তেছে, নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এটি হলো মেইন সমস্যাটা। এটা আমরা সলভ করার জন্য মন্ত্রণালয়ের কাছে চিঠিপত্র দিয়েছি এবং এস্টিমেটও পাঠাইছি। রায়ের বাজার বধ্যভূমি বাঙালির বেদনার প্রতীক, যা এখনও বহন করছে পাক হানাদার বাহিনীর রেখে যাওয়া গভীর ক্ষতকে। শুধুমাত্র 14 ডিসেম্বরের আগে এই পরিষ্কার পরিচ্ছন্নতাই নয়, এর থেকেও বেশি জরুরি সারা বছরে রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণে কঠোরতা। অন্যদিকে পুরোদমে কাজ চলছে মিরপুর বধ্যভূমি স্মৃতিসৌধে। রং করার কাজও শেষ হলেও এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে রায়ের বাজার বধ্যভূমির চেয়ে তুলনামূলকভাবে ভালো অবস্থানে আছে। গাছ কাটতে এসে মিশিং দিয়া, তারপরে কবরস্থানের মিনার টিনার ভাঙ্গিয়া গেছে, ওগুলা রিপেয়ারিং করতেছি। সবকিছু পরিষ্কার করা হয়েছে, প্রতিটা সেগমেন্ট ভাগ করে দিয়েছি। তো এই অনুযায়ী সবাই কাজ করছে, যেমন গাছ কাটা, তারপর রং করা, পুকুরের পানি পরিষ্কার করা, তারপর বেদি ক্লিন করা। রাষ্ট্রের পাশাপাশি বধ্যভূমি কিংবা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সামাজিকভাবেও দেখে রাখার তাগিদ মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হকের। রায়ের বাজার বধ্যভূমিতে যদি একটা লাইট অ্যান্ড সাউন্ডের একটা আমরা ব্যবস্থা করি, সেটা কিন্তু সারা বছরই মানুষকে একটা অন্যভাবে সেখানে সম্পৃক্ত করবে। আর সেখানে যে করুণ ইতিহাস, তার সঙ্গে জাতির যে এটা বিশাল যে নৃশংসতা ঘটে গেছে, এই সব কিছু কিন্তু উঠে আসে। তেমনি অন্যান্য যে স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু এরকম আয়োজনগুলো করা যায়। শহীদদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হলে শুধু নির্দিষ্ট দিবস ভিত্তিক নয়, এই বধ্যভূমিগুলো ঘিরে থাকা সব অব্যবস্থাপনা দূর করা আশু দায়িত্ব। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন ঢাকা 2 আসনের মানুষ।
তাদের আকাঙ্ক্ষা একটাই, আগামীর জনপ্রতিনিধি হবেন জনগণের বন্ধু, যিনি কেবল উন্নয়ন নয় সমস্যার সমাধানও করবেন। কেরানীগঞ্জ ও সাভারের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের মানুষ কি পেলেন আর অপ্রাপ্তিই বা কি? আজকের আকাঙ্ক্ষার ঢাকা 2-এ এই বাস্তবতা ও আকাঙ্ক্ষা নিয়ে থাকছে রায়দুল ইসলাম শুভর রিপোর্ট। সঙ্গে ছিলেন এসএল মামুন। কেরানীগঞ্জ এবং সাভারের 10টি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা সংসদীয় আসন 2। মোঘল আমল থেকেই ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এই আসনের জনপদ। একপাশে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী কাপড়ের হাট, অন্য পাশে ধারণ করে আছে আমিনবাজারের জীবন স্রোত। রাজধানী ঢাকা শহরের কোলঘেঁষে অবস্থিত ঢাকা সংসদীয় আসন 2। কেরানীগঞ্জ, সাভার, হযরতপুর, ভাকুরতা সহ মোট 10টি ইউনিয়ন ঘিরে গঠিত এই আসনটি। এই আসনে মানুষের কি সমস্যা, কি চাওয়া পাওয়া আছে, আর আগামীর জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের এই আসন ঘিরে কি স্বপ্ন রয়েছে তা শুনবো আজকে তাদের মুখ থেকেই। ঢাকা 2 আসনের মোট ভোটার সংখ্যা 4,19,215। 16 বছরের উন্নয়নের আলোকছটার নিচে চাপা পড়েছে নদী খালের মৃত্যু যন্ত্রণা। অপরিকল্পিত নগরায়ন ও দখলে গ্রাসে তুরাগ ও বুড়িগঙ্গা আজ প্রাণদায়ী নয়, পরিণত হয়েছে বিষ স্রোতে। বিশুদ্ধ পানির অভাব, জরাজীর্ণ রাস্তা আর বিদ্যুতের ভেলকিবাজি, এটাই যেন এখানকার নাগরিক জীবনের অলিখিত গল্প। নাগরিক সুবিধা ও পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আজও পিছিয়ে এ জনপদের মানুষ। খালগুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের কেরানীগঞ্জ ঐতিহ্য যেটা ছিল, বুড়িগঙ্গার যেটা ঐতিহ্য, সেটা বিলীন হয়ে গেছে। গ্যাস আমরা পাই না, কিন্তু গ্যাসের বিল আমরা মাসে মাসে পরিশোধ করতে হয়। তো এখান দিয়ে আপনি একটা কোনো চলার মতো একটা রাস্তা করে দিছে। রাস্তাটা যদি একটু ঠিক হয়ে যায় তাহলে আমাদের ভোগান্তি একটু কমবে। এই অঞ্চলের মানুষ এখন কেবল উন্নয়ন শব্দে আশ্বস্ত নয়, এখানকার মানুষ স্বপ্ন দেখে একটি দূষণমুক্ত যানজটহীন উপশহরের, যেখানে উন্নত স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা থাকবে সবার জন্য। গরিবের পাশে দাঁড়াতে হবে, রোডঘাট এগুলা ঠিক করতে হবে। আমরা আশা করব যেই আসুক, ক্ষমতায় যেই আসুক, তাদের কাছে একটাই অনুরোধ, যাতে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পথঘাট ছেয়ে গেছে ব্যানার ফেস্টনে। প্রার্থীদের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ আর পথসভা নির্বাচন ঘনিয়ে আসার বার্তা দিচ্ছে। জনগণের কাছে জনপ্রতিনিধি মানে শুধু সেতু উদ্বোধন করা নয়, তাদের আকাঙ্ক্ষা একটাই, আগামীর জনপ্রতিনিধি হবেন জনবান্ধব, যিনি কেবল উন্নয়ন নয় সমস্যা সমাধান করে ঢাকা 2 আসনকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবেন। পরিবেশ অধিদপ্তর কর্তৃক যে নীতিমালা আছে সেই নীতিমালা অনুসরণ করে কেরানীগঞ্জকে পুনর্গঠন করা হবে, যাতে করে এই দেশের জনস্বাস্থ্য হুমকির মুখে না পড়ে। ইতিহাস আর আধুনিকতার দোলাচলে ঢাকা 2 আসন। এখানকার প্রতিটি ভোট যেন নদীকে বাঁচানোর, ঐতিহ্যকে ফিরিয়ে আনার নীরব শপথ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রকালে এই আসনের মানুষ স্বপ্ন দেখছে একদিন হয়তো এই বিস্রোত আবার প্রাণ স্রোত হয়ে বইবে। ক্ষমতা আর প্রতিশ্রুতি দৈরথ্যে কে হাসবে শেষ হাসি? নদীর তীরে ভোটের ঢেউ, এই জনপদের পাওয়ার গল্প এখন কেবল সময়ের হাতে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন সামনে রেখে সরগরম ঠাকুরগাঁওয়ে ভোটের মাঠ। 3টি আসনের মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে হেভিওয়েট 2 প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনায় নির্বাচনী প্রচারণায় উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা। বাকি 2 আসনের প্রার্থীরাও বসে নেই, ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিস্তারিত জিয়াউর রহমান বকুলের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম ভোটের মাঠ। বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও সম্ভাব্য প্রার্থীরা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, উঠান বৈঠক সহ সভা সমাবেশ ও নানা শোডাউন করছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের মাঠে বাড়ছে নির্বাচনী উত্তাপ। উত্তরের জেলা ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনেকটা আগে থেকেই নেতাকর্মীদের নিয়ে ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, করছেন সভা সমাবেশ। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। ভোটে নির্বাচিত হলে উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখার কথা বলেন। আমাদের ঠাকুরগাঁওর অনেক সমস্যা, পিছিয়ে পড়ার একটা জনপদ এটা। এখানে আমার কাছে ছেলেরা অনেকে আসে, স্যার এখানে একটা বিশ্ববিদ্যালয় করতে হবে,
স্যার এখানে মেডিকেল কলেজ করতে হবে, স্যার এখানে ইপিজেড করতে হবে। আমি একটাই কথা বলি, আমি সেই জিনিসটাই করতে চাইবো যেখানে বৃহত্তর জনগোষ্ঠীর উপকার হবে। একই আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে লড়বেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন। এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী সভা সমাবেশ সহ ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। মাদক দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পাশাপাশি উন্নত ও নিরাপদ ঠাকুরগাঁও গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ আসনটিতে অন্যান্য দলের প্রার্থীদের ভোটের মাঠে তেমনভাবে দেখা না গেলেও হেভিওয়েট এই দুই প্রার্থীর প্রচারণার পাশাপাশি ঠাকুরগাঁও 2 আসনেও ভোটের মাঠে অনেকটা জোরে সোরে নেমেছেন জামায়াতের প্রার্থী সাবেক জেলা আমির আব্দুল হাকিম ও গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। ভোটের প্রচারণায় নেমে এলাকার উন্নয়নে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা যদি আসতে পারি এমন ভাবে ঢেলে সাজাবো যাতে বাংলাদেশের বুকে আপনারা সবাই গর্ব করে বলতে পারেন আমরা বালিয়াডাঙ্গির সন্তান। অন্যদিকে ঠাকুরগাঁও 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। দলবল নির্বিশেষে আমাকে নির্বাচিত করবেন এবং অসমাপ্ত যেসব কাজ আমি করতে পারি নাই সে কাজ করার আমাকে সুযোগ দান করবেন। ঠাকুরগাঁও 1 আসনে মোট ভোটার সংখ্যা 5,04,838 জন। ঠাকুরগাঁও 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,36,177 জন এবং ঠাকুরগাঁও 3 আসনে মোট ভোটার সংখ্যা 3,60,458 জন। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। নির্বাচন সামনে রেখে সরগরম ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠ। 3টি আসনের মধ্যে ঠাকুরগাঁও 1 আসনে হেভিওয়েট 2 প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনায় নির্বাচনী প্রচারণায় উচ্ছ্বসিত নেতাকর্মী ও সমর্থকরা। বাকি 2 আসনের প্রার্থীরাও বসে নেই, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচন সামনে রেখে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কৃষি সমৃদ্ধ ও শিল্পনগরী হিসেবে পরিচিত নরসিংদীতে। গণসংযোগ ও উঠান বৈঠকের মধ্য দিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন কৃষি শিল্প সহ সার্বিক উন্নয়নের অঙ্গীকারী গুরুত্ব পাবে জনপ্রতিনিধি বাছাইয়ে। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের রিপোর্ট। 1150.14 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে নরসিংদী জেলা। 6টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় সংসদীয় আসন 5টি। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কৃষি ও শিল্প সমৃদ্ধ এই জেলার ভোটাররা প্রার্থী বাছাই শুরু করেছেন হিসেব নিকেশ। প্রতিশ্রুতি নয়, জনগণের পাশে থেকে কৃষি, শিল্প, শিক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে বিজয়ী করতে চান তারা। নরসিংদীর শিল্প, শিক্ষা এই প্রকৃত বিষয়গুলোকে অনুধাবন করবে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যার মধ্যে হবে। আর নরসিংদীবাসী আমি আশাবাদী যে তাকে নির্বাচন করবে। দেশের উন্নয়নের জন্য এবং জনগণের কল্যাণের জন্য যারা কাজ করবে আমরা ওই প্রার্থীকে ইনশাল্লাহ ভোট দিব। আমাদেরকে যারা সুরক্ষা দিবে, সুরক্ষা বান্ধব আইনের জন্য পক্ষে লড়বে, তাদেরকে আমরা ভোট দেব। এদিকে দীর্ঘ 1.5 দশক পর বিভিন্ন দলের অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হওয়ায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পুরো জেলায়। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি আসনে মাঠ চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। লিফলেট বিতরণ, গণসংযোগ, সভা সমাবেশ এবং উঠান বৈঠক সহ নানা প্রচারণায় পুরো দমে ব্যস্ত সময় পার করছেন তারা। বিশেষ করে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রাখা বিএনপি, জামাতে ইসলামী ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। খুনাখুনি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক
এসব সমস্যা থেকে আসলে এক ধরনের মুক্তি চায়। মানুষ অবশ্যই আমাদেরকে ভরসা করতে চাচ্ছে। জামাত চাঁদাবাজির সাথে নাই, লুটপাটের সাথে নাই, দুর্নীতির সাথে নাই। এই যে একটা ক্লিন ইমেজ জামাত এবং জামাতের নেতাকর্মীরা তৈরি করতে সক্ষম হয়েছে, জামাতের বিজয়ের এটাই বড় কারণ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। উন্নয়নের নামে তারা লুটপাট করে তারা আঙ্গুর ফুলে কলা গাছ হয় না, আঙ্গুর ফুলে বট গাছ হয়েছে। তো এরকম যেন জনগণের সম্পদ যেন কেউ ইয়া না করতে পারে, আত্মসাৎ করতে না পারে, দুর্নীতি করতে না পারে। মাদক মুক্ত সমাজ এবং আমাদের সন্ত্রাস মুক্ত সমাজ আমি প্রতিষ্ঠা করতে চাই। নরসিংদী জেলায় মোট ভোটার 19,47,007 জন। এদের মধ্যে পুরুষ ভোটার 9,89,074 জন, নারী ভোটার 9,57,893 জন এবং তৃতীয় লিঙ্গের 40 জন ভোটার রয়েছেন। সময় সংবাদ, নরসিংদী। এদিকে ঝালকাঠিতে বইছে নির্বাচনী হাওয়া। গণসংযোগ, উঠান বৈঠক সহ চলছে প্রচারণা। প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তবে সাধারণ ভোটাররা চাইছেন শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। দক্ষিণ জনপদের জেলা ঝালকাঠি। জেলার মোট 2টি আসনের মধ্যে রাজাপুর ও কাঠালিয়া উপজেলা নিয়ে ঝালকাঠি 1 এবং সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি 2 আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। প্রচারণার মাঠে সবচেয়ে সরব বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থকরা। চলছে গণসংযোগ, উঠান বৈঠক, শোডাউন সহ নানা রকম প্রচারণা। দীর্ঘদিন ধরে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ঝালকাঠির 2টি আসনেই এবার দখল চায় জামাতে ইসলামী। অন্যদিকে এ অঞ্চলের কর্মী সমর্থক থাকায় বেশ শক্তভাবেই নির্বাচনের মাঠে নেমেছেন হাত পাখার প্রার্থীরাও। আমি সন্ত্রাস, নৈরাজ্য, অরাজকতা, চাঁদাবাজি সব ইনশাআল্লাহ বন্ধ করব। এই জনগণ যেটা চাবে আমি সেটা করব ইনশাআল্লাহ। ডক্টর ফয়জুল হক এখানে নির্বাচিত হলে তারা এখানে মামলা হামলার শিকার হবে না, নির্যাতনের শিকার হবে না, চুরি ডাকাতি হবে না, হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য হবে না। এক বাক্যে এই অঞ্চলটা একটু নিরাপদ থাকতে পারবে। 2টি আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি ও জামাত। অন্যদিকে প্রচারণায় পিছিয়ে নেই এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং লেবার পার্টিও। ভোটারদের দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। জনগণ আমাকে আশ্বস্ত করতেছেন ইনশাআল্লাহ যদি ওইরকম সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আমাকে কবুল করবেন। নলছিটি এবং ঝালকাঠি 2 জায়গাতেই আমি ইনশাআল্লাহ বিপুল ব্যবধানেই আমি বিজয়ী হব। শতভাগ আশাবাদী। মানুষ নতুন কিছু চায়, বিগত দিনের সেই পরিস্থিতি আর দেখতে চায় না। এদিকে ভোটাররা চাইছেন শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ। শতযোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সুষ্ঠু এবং অবাধ একটা নির্বাচন চাই, সন্ত্রাস মুক্ত একটা নির্বাচন চাই। ঝালকাঠি 1 আসনে মোট ভোটার সংখ্যা 2,25,224 জন। এর মধ্যে পুরুষ 1,14,511 জন ও নারী 1,10,712 জন। আর ঝালকাঠি 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,60,368 জন। এর মধ্যে পুরুষ 1,82,637 জন ও নারী ভোটার রয়েছেন 1,77,999 জন। কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে হাফ ম্যারাথন। 3টি ক্যাটাগরিতে অংশ নিয়েছেন দেশি বিদেশি 350 প্রতিযোগী। এই মুহূর্তে ম্যারাথন প্রতিযোগিতায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাব তার কাছে। উজ্জ্বল, ভোরের আলো ফুটে ওঠার আগেই ব্রাহ্মণবাড়িয়ার রানার কমিউনিটির আয়োজনে হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস সেতু থেকে এই স্টার্টিং পয়েন্ট থেকে এই 4টি ক্যাটাগরিতে মূলত এই ম্যারাথনটি শুরু হয়। বিশেষ করে 21 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটার এবং ছোট্ট বাচ্চাদের জন্য 2 কিলোমিটার ক্যাটাগরিতে কিন্তু এই রান শুরু হয়। ভোরের আলো ফুটে ওঠার আগে কিন্তু এই রানটি শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে বিজয়নগর হয়ে যে রানটি 21 কিলোমিটার দূরত্বে ঘুরে আসবে সেটি কিন্তু এখন চলমান আছে। তারা কিন্তু বিজয়নগর ফিনিশিং পয়েন্ট শেষ করে কিন্তু আবারও ব্রাহ্মণবাড়িয়া শহরে যে তিতাস সেতু আছে সেখানে এসে শেষ করবে। তেমনিভাবে 10 কিলোমিটার ক্যাটাগরিতে যারা রান করছেন তারা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মণিপুর থেকে ঘুরে এসে এখানে শেষ করবেন। আপনাকে জানিয়ে রাখি আজকে এখানে মোট 350 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। তার মধ্যে শিশু, কিশোর, নারী এবং পুরুষ রয়েছেন এবং তারা কিন্তু প্রতি বছরের ন্যায় কিন্তু এই
হাফ ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। আয়োজকদের সাথে আমরা কথা বলেছিলাম, আয়োজকরা বলছেন এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে এই দৌড় অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে 21 কিলোমিটারে অংশগ্রহণ করেছে 65 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে পুরুষ 64 জন, নারী 1 জন। 10 কিলোমিটারে 168 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে পুরুষ 166 জন এবং নারী 2 জন। 5 কিলোমিটারে মোট 74 জন অংশগ্রহণ করেছে, তার মধ্যে পুরুষ 64 জন এবং নারী 10 জন। 2 কিলোমিটারে শিশু কিশোর বাচ্চাদের অংশগ্রহণ করেছে, তাদের সংখ্যাটা হচ্ছে 43 জন। তারা কিন্তু ইতিমধ্যেই রান করে এসে ফিনিশিং পয়েন্টে তাদের যে রিপোর্ট তারা পেশ করছেন। এবং এখানে আমরা লক্ষ্য করছি এখানে ব্রাহ্মণবাড়িয়া রানার্স কমিটির যে আয়োজনে যে রানটি অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু স্টার্টিং পয়েন্ট ছাড়াও কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা লক্ষ্য করেছি আয়োজকদের পক্ষ থেকে যে ভলান্টিয়াররা অর্থাৎ স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন এবং ট্রাফিকের যে বিভিন্ন জায়গাতে তারা দায়িত্ব পালন করছেন এবং রানাররা কিন্তু ইতিমধ্যেই ফিনিশিং পয়েন্টে এসে তাদের যে কার্যক্রম সেটি শেষ করছে। এবং আমরা লক্ষ্য করেছি যে 21 কিলোমিটার যে পথ সেটা কিন্তু কোনো অংশে কম নয় এবং তারা কিন্তু সেই ভোরের আলো ফুটে ওঠার আগে কিন্তু তারা এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভোর রাত থেকে কিন্তু এখানে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া শহরে যে তিতাস সেতু আছে সেই সেতুটিতে কিন্তু ব্যাপক কর্মযোগ্য আমরা লক্ষ্য করেছি এবং সেই একটি কার্যক্রম কিন্তু চলমান আছে। হয়তো 8টা পর্যন্ত অর্থাৎ 8টা বা 8:30 পর্যন্ত এই যে রানার প্রতিযোগিতা কার্যক্রমটি চলবে। পরবর্তী সময়ে যারা বিজয়ী তাদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার তুলে দেওয়া হবে রানারদের মাঝে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ ম্যারাথন প্রতিযোগিতার তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। এর কারণ হিসেবে গাড়িগুলোর গতি সীমানা লঙ্ঘন করাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। গত 8 মাসে গতিসীমা লঙ্ঘন করেছে 1.5 লাখের বেশি গাড়ি। স্পিড ক্যামেরায় ধরা পড়ার সর্বোচ্চ গতি ছিল 193 কিলোমিটার। স্থানীয়দের অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন চালকরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। স্পিড ক্যামেরার ফুটেজে দেখা যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রেস করে 3টি গাড়ি। গতি ছিল ঘন্টায় 129, 114 ও 108 কিলোমিটার। শুধু এটিই নয়, এমন অধিকাংশ চালকেই চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15 কিলোমিটার এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে গাড়ি চালান। কর্তৃপক্ষ গতিসীমা 60 কিলোমিটার নির্ধারণ করলেও মানছেন না অনেকে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। সবশেষ 20 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়। ইয়ং জেনারেশনের ছেলে পেলে আছে, ওরা খুব স্পিডে আসে আমাদেরকে এখানে আসে জিজ্ঞেস করে আপনাদের এখানে কি কোথাও মামলা দেওয়ার সিস্টেম আছে কিনা। তো আমরা তখন বলে দিই আর কি যে আমরা তো আসলে এটা তো হচ্ছে ট্রাফিক পুলিশের যারা দায়িত্ব আছেন ওনাদের কাজ। কারণ যাত্রীর সিকিউরিটি কি, আমার সিকিউরিটি কি, আমার পিছনে 5টা ফ্যামিলি আছে, ওরা তো চলতে হবে। যাত্রী আমার কারণে আরো 5টা লোক মারা যাবে। সবগুলি মানে এমন চলা স্পিডে বলার কিছু নেই। ইতিমধ্যে গতিসীমা লঙ্ঘন করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে সিডিএ। আসলে এনফোর্সমেন্ট করার অথরিটি নেই। আমরা ক্যামেরা বসাতে পারি, ক্যামেরায় যে তালিকাটা উঠবে যারা স্পিড লিমিট ব্রেক করে যাচ্ছে সেই তালিকাটা আমাদের এখানে অটো জেনারেট হবে। সেই তালিকা যদি আমরা পুলিশের কাছে পাঠিয়ে দেই, তারাই সেই গাড়ির মালিকদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট করবে। তবে জনবল সংকট রয়েছে উল্লেখ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ডিজিটাল ক্যামেরা বসানোর আহ্বান ট্রাফিক পুলিশের। সিডিএ যদি অবিলম্বে যদি এটা ডিজিটাল ক্যামেরা যদি সেট করতে পারে, যেটা হলো আমরা যদি এয়ারপোর্ট থেকে ঢাকা উত্তরা থেকে যদি আপনি এয়ারপোর্টের যে ফ্লাইওভার আছে সেখানে যদি যান, সেখানে কিন্তু ডিজিটাল ক্যামেরা সেট করা আছে এবং অটো মামলা হচ্ছে এবং সেটা আমার মনে হয় এখানে করা অবিলম্বে প্রয়োজন। গত 22 ডিসেম্বর থেকে চলতি বছরের 16 আগস্ট পর্যন্ত পরীক্ষামূলক স্পিড ক্যামেরা বসায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। গত 8 মাসে 1.5 লাখের বেশি গাড়ি গতিসীমা লঙ্ঘন করেছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। গঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রীকে নিজ বাড়িতে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। মাত্র 8,000 টাকার জন্য তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। গত 6 ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণ রায়। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় মোরসালিন নামে এক যুবককে। শুক্রবার সকালে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে নামে পুলিশ।
মোরসালিনের দেয়া তথ্যে মুক্তিযোদ্ধা দম্পতির বাড়ির পেছনে পুকুরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালের হাতল উদ্ধার করা হয়। অন্যান্য অস্ত্র উদ্ধারে ডুবুরিরা অভিযান চালায়। শাড়ি টাকা চুরি করছিল, ওই আঙ্কেল হয়তো বা রাগের মাথায় ওনাকে দুটা চর থাপড় দিছিল। এই রাগটাই উনি এসে মানে রাগের ক্ষোভেই উনি এসে খুন করে চলে গেছে। যারা এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সর্বোচ্চ যে সাজাটা সেই সাজাটা যেন হয়। পুলিশ বলছে মোরসালিন মাত্র ৮,০০০ টাকার জন্য যোগেশ দম্পতিকে হত্যা করে। প্রথমে সুবর্ণাকে কুপিয়েছি এবং পরবর্তীতে সুবর্ণার স্বামী যোগেশ চন্দ্র রায়কে কুপিয়েছি। ঠিক আছে, তার সাথে এর কোনো শত্রুতা ছিল না। তার বক্তব্য মতে শুধুমাত্র কিছু টাকার জন্য সে মনে করেছিল যে কিছু টাকা পাবে। গ্রেপ্তার মোরসালিন স্থানীয় তারাগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আবারও রাজধানীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঝরল প্রাণ। ড্যামরায় প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটি জব্দ করেছে পুলিশ। স্বজনরা জানান, বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে শুক্রবার ভোরে ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তপু মারা যান। আহত ইরামকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ছিল, তো ও মানে একদম দ্রুত এসে আমাদের ওখানে ওরা একদম পিছিয়ে নিয়ে চলে গেছে। দুর্ঘটনার খবরে ঢাকা মেডিকেলে ছুটে আসেন নিহতের বন্ধু ও পরিবারের সদস্যরা। ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। ওদের পুরো পরিবারটা অ্যাকচুয়ালি তপুই চালাইতো। এখন এরকম একটা ঘটনা ঘটছে, এখন ওর মাই বা বাঁচবে কার নিয়ে। প্রতিদিনই কিন্তু এভাবে ঘটনা ঘটে, কিন্তু আমরা কখনো মানে প্রতিকার পাই নাই। দুর্ঘটনার পরই পালিয়ে যান চালক। ঘাতক গাড়িটি জব্দ করেছে ডেমরা থানা পুলিশ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি মোটর বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হলে ভিকটিম 2 জন, ড্রাইভার পলাতক আর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নিহত ইরাম দেওয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও তপু আহমেদ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা দুজনেই ডেমরার সানারপাড় এলাকার বাসিন্দা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ভোর সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। আইরিন, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। শুক্রবার বিকেলে নগরীর বিপ্লব উদ্যানের 2 নম্বর গেট থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিইসি মোড়ে শেষ হয়। এ সময় ধানের শীষের সমর্থনে দেয়া হয় নানা স্লোগান। নির্বাচনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় ছাত্রদল। সাতক্ষীরা খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 15 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি বিনেরপোতা এলাকায় পৌঁছালে একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সামনের দিক থেকে আসা ইজি বাইকের সঙ্গে সংঘর্ষে বাসটি উল্টে যায়, দুমড়ে মুচড়ে যায় ইজি বাইক। এতে ঘটনাস্থলে মারা যান ইজি বাইক চালক শাওন। পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় 15 জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহে শুরু হয়েছে 9 দিনব্যাপী বিভাগীয় বইমেলা। জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে এতে অংশ নেয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের 72টি স্টল। শুক্রবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য MA আকমল হোসেন। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। বই বিক্রির পাশাপাশি প্রতিদিনই থাকছে আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজন। আগামী 20 ডিসেম্বর পর্দা নামবে এ মেলার। সঠিক ব্যবহারে চলতি মৌসুমে চাঁদপুরে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকেরা। তবে কৃষি উপকরণের দাম বাড়ায় ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা। চাঁদপুর থেকে ফারুক আহমেদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন নাইমুল ইসলাম নীরব।
চাঁদপুরে ফসলের মাঠে পাকা সোনালী ধানের মৌম গন্ধ, বিস্তীর্ণ জমিতে এখন আমনি সমারোহ, উৎসবমুখের পরিবেশে সেই ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত কৃষক। গেল কয়েক বছর জলাবদ্ধতা, প্রাকৃতিক দুর্যোগ ও নিম্নমানের ধান বীজের কারণে ফলন কম হলেও এবার চিত্র ভিন্ন। অনুকূল আবহাওয়া, উচ্চ ফলনশীল জাত ব্যবহার এবং সার ও কীটনাশকের সঠিক ব্যবহারে চলতি মৌসুমে জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। প্রত্যাশিত ফল পেয়ে খুশি কৃষকেরা, যদিও কৃষি উপকরণের দামও বাড়ায় ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কিত কৃষকেরা। আমরা যে ধান খেতি করছি ইনশাল্লাহ অনেক আল্লাহ পাক দিছে। অন্য বছর থেকে এবার ধানের বীজটা এবং ধানটা খুবই ভালো হয়েছে ইনশাল্লাহ। ফসল করি আমরা পয়সা পাই না, দাম পাই না, সারের দাম বেশি, সবকিছুর দাম বেশি। এখন সার ওষুধের যে দাম, পরিশ্রম দিয়া বেড়া, মনে করেন খরচপাতি দিয়া বেড়া আমগোটা ফুসছে না। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে হেক্টর প্রতি উৎপাদন বেড়েছে। আমাদের ফলন ভালো, পোকামাকড় আক্রমণও কম ছিল। আমরা যখন মাঠে গেছি তখন বাদামি গাছ ফুড়ে তো মাজরা পোকা এই ধরনের আক্রমণ কম ছিল, যার ধরুন আমাদের চাঁদপুরে এবার আমন ধানের ফলনটা ভালো। চাঁদপুর সেচ প্রকল্প ও মেঘনা ধনাগদা সেচ প্রকল্প মিলিয়ে জেলায় চলতি মৌসুমে প্রায় 35,000 হেক্টর জমিতে আমনের উৎপাদন হয়েছে। সরকারিভাবে প্রতি কেজি ধানের দাম 34 টাকা ও চাল 50 টাকা নির্ধারণ করা হয়েছে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর। ঝিনাইদহে মোবারকগঞ্জ চিনিকলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে কালীগঞ্জে ডোঙায় আখ ফেলে এ মৌসুমের উদ্বোধন করা হয়। এর আগে মিলের কেইন ক্যারিয়ারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। চিনিকল জানায় 59তম আখ মাড়াইয়ে মৌসুমে 56 দিনে 80,000 মেট্রিক টন আখ মাড়াই করে 4,400 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ভয়াবহ তাণ্ডব চালিয়েছে স্টর্ম বায়র্ন। ধসে পড়েছে ঘর, দেয়াল ও তাঁবু। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। ঝড়ে মারা গেছেন অন্তত 14 জন। এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে প্রাণ গেছে 3 শিশুর। জাতিসংঘের হিসাবে প্রায় 8 লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। এদিকে জানুয়ারিতে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার তাণ্ডব চালিয়েছে স্টর্ম বায়রন। ঝড়ের কারণে নতুন করে মৃত্যু, ক্ষুধা আর ঠান্ডার বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে লাখো মানুষকে। ভয়াবহ ঝড় ঠান্ডায় গেল 24 ঘন্টায় মারা গেছেন বেশ কয়েকজন। এর মধ্যে হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা দ্রুত কমে মারা যায় 3 শিশু। আশ্রয়হীন, ক্লান্ত, ক্ষুধার্ত মানুষের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। স্টর্ম বায়রন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। জাতিসংঘের হিসাবে প্রায় 8 লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। দুর্যোগ মোকাবিলার মতো কোনো অবকাঠামো নেই উপত্যকাটিতে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক সংকট এখন চরমে। এদিকে লন্ডনে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ বলেন, গাজা পুনর্গঠনের খরচ শুধু ইসরায়েলের নয়, যে দেশগুলো তেল আবিবকে অস্ত্র দিয়েছে তাদেরও বহন করতে হবে। এই তালিকার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য। অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, আগামী মাসেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘ অনুমোদিত এই বাহিনীর নেতৃত্বে একজন মার্কিন 2 তারকা জেনারেল থাকার প্রস্তাব রয়েছে। এই বাহিনী হামাসকে সরাসরি আক্রমণ করবে না, এটি হবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দ্বিতীয় ধাপ। হোয়াইট হাউস বলছে, টেকসই শান্তি নিশ্চিতের জন্য নীরব পরিকল্পনা এরই মধ্যে শুরু হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান থেকে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে যেতে পারবেন না ভারতীয়রা। এক বার্তায় এমন নির্দেশনার কথা জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। গর্ভাবস্থায় যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদন করলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও শুল্ক নিয়ে কড়াকড়িতে চীনের দিকে ঝুঁকছে ভারত। ইলেকট্রনিক্স ও সোলার শিল্পে লোকসান এড়াতে চীনা নাগরিকদের ব্যবসায়ী ভিসা প্রক্রিয়া সহজ করেছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো শিশুর জন্ম হলে সে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পায়। এই সুযোগ কাজে লাগাতে অনেকেই ভিজিট কিংবা পর্যটক ভিসায় দেশটিতে গিয়ে সন্তান জন্ম দিয়ে থাকেন। এ তালিকায় শীর্ষে ভারতীয়রা। তবে এবার বার্থ ট্যুরিজম বন্ধে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র।
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে দেয়া এক বার্তায় বলা হয়েছে, কোনো ভারতীয় যদি তার সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য দর্শনার্থী কিংবা ভ্রমণ ভিসার আবেদন করেন তাহলে সেই আবেদন বাতিল করা হবে। এদিকে H-1B এবং H-4 ভিসার আবেদনকারীদের জন্য নিয়ম আরও কঠোর করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে 15 ডিসেম্বর থেকে এই ভিসার আবেদন গৃহীত হওয়ার জন্য নির্দিষ্ট মানদণ্ড পূরণের জন্য আবেদনকারীদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা সম্পন্ন করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ও শুল্ক নিয়ে কড়াকড়িতে চীনের দিকে ঝুঁকছে ভারত। চীনা পেশাজীবীদের জন্য ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া সহজ করছে দেশটি। চীনা টেকনিশিয়ান না পাওয়ায় গত 4 বছরে ভারতীয় ইলেকট্রনিক্স ও সোলার শিল্প প্রায় $15 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে। এছাড়া মার্কিন শুল্কচাপ থেকে অর্থনীতিকে বাঁচাতে মরিয়া হয়ে আছে মোদী সরকার। শিল্প খাত দুটিতে লোকসান এড়াতেই নয়াদিল্লি এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিবাসীদের কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স ইস্যু নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ফেডারেল নিয়ম ভেঙে কাজের মেয়াদের চেয়েও বেশি সময়ের জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন পরিবহন সচিব। ব্যবস্থাপনা ঠিক না হলে নিউ ইয়র্ককে $73 মিলিয়ন মহাসড়ক সহায়তা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যদিও নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বলছে ফেডারেল নিয়ম মেনেই ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স ইস্যু নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে। নিউ ইয়র্ককে অভিযুক্ত করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি। ব্যবস্থা ঠিক না হলে বন্ধ হতে পারে $73 মিলিয়ন মহাসড়ক সহায়তা। ডাফির দাবি, নিউ ইয়র্ক অভিবাসীদের এমনভাবে কমার্শিয়াল ড্রাইভারের লাইসেন্স দেওয়া হচ্ছে যেগুলোর মেয়াদ কাজের অনুমতির মেয়াদের চেয়েও দীর্ঘ, কখনো কখনো 8 বছর পর্যন্ত। ফেডারেল তদন্তকারীরা যে 200টি লাইসেন্স পরীক্ষা করেছেন তার অর্ধেকেরও বেশি নিয়ম বহির্ভূত পাওয়া গেছে। এমনকি কাজের অনুমতি শেষ হয়ে যাওয়ার পরও কিছু ড্রাইভারকে লাইসেন্স দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফ্লোরিডায় এক মর্মান্তিক দুর্ঘটনার পর এই কঠোর নজরদারির সূচনা হয়, যেখানে যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি না থাকা এক ট্রাক চালকের ভুলে 3 জন নিহত হন। তবে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ বলছে তারা সমস্ত ফেডারেল নিয়ম মেনেই লাইসেন্স দিচ্ছে এবং প্রতিটি আবেদনকারীর ইমিগ্রেশন ভেরিফিকেশন করা হয়েছে। ডাফি এরই মধ্যে 4টি ডেমোক্রেট শাসিত অঙ্গরাজ্যকে টার্গেট করেছেন, কিন্তু এখনও একটি রিপাবলিকান রাজ্য তদন্তের আওতায় আসেনি, যা রাজনৈতিক পক্ষপাতের প্রশ্ন তুলছে। তিনি অভিযোগ অস্বীকার করলেও প্রস্তাবিত নতুন বিধিনিষেধ, যা অনেক অভিবাসীর লাইসেন্স পাওয়ার পথ বন্ধ করে দিত, আদালত তা স্থগিত করেছেন। অভিযোগ ভুল প্রমাণের জন্য নিউ ইয়র্কের হাতে 30 দিন সময় দেওয়া হয়েছে। তবে অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ জানায় তাদের সিস্টেম নিরাপদ আর ভুলের অভিযোগ অতিরঞ্জিত। যুক্তরাষ্ট্রে মোট ট্রাক চালকের প্রায় 20% অভিবাসী। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা, পরিবহন নীতি এবং অভিবাসন রাজনীতির সংযোগে বিষয়টি এখন দেশের সামনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ আমলের 600টির বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি হয়ে গেছে। গত 25 সেপ্টেম্বর ভোরে জাদুঘরের সংরক্ষণাগার থেকে এগুলো চুরি হয় বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় অ্যাভন ও সমারসেট পুলিশ 4 সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে তাদের বিষয়ে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়। তবে চুরির 2 মাসের বেশি সময় পর সন্দেহভাজন ব্যক্তিদের তথ্য চেয়ে ছবি প্রকাশের বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কিছু বলেননি পুলিশ কর্মকর্তারা। জাদুঘরটিতে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐতিহাসিক পোশাক, ছবি ও অন্যান্য সামগ্রী রয়েছে। চুরি যাওয়া শিল্পগুলোর সাংস্কৃতিক মূল্য অনেক, তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন। বড়দিন উপলক্ষে আলোকসজ্জায় সেজেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। ডিপার্টমেন্টাল স্টোরগুলো সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। চমকপ্রদ এসব সাজসজ্জা দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন পর্যটক ও বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ছুটির মৌসুম মানেই চোখ ধাঁধানো সাজসজ্জা। এবছর ডিপার্টমেন্ট স্টোরগুলোর হলিডে উইন্ডো যেন নিজেই এক একটি উৎসব। মেসিস থেকে স্যাক্স, সব স্টোর আলো, ডিজাইন আর কল্পনায় বাঁধা এক অনন্য ভিজুয়াল অভিজ্ঞতা সাজিয়ে তুলেছে শহরের রাস্তাঘাট। এমন জমকালো আয়োজন দেখে উৎসবের আমেজে পর্যটক ও বাসিন্দারা ভিড় জমাচ্ছেন প্রতিটি দোকানের সামনে।
মেসিসে এবছর সাজিয়েছে দ্য মোস্ট ওয়ান্ডারফুল স্টোরিজ স্টার্ট হিয়ার থিমে। এমনকি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে ক্যারিওকে স্টাইলে গান গাওয়ার সুযোগও। আরেক বিখ্যাত দোকান ব্লুমিংডেলস কাজ করেছে বিলাসবহুল ব্রিটিশ ব্র্যান্ড বারবারির সঙ্গে। হ্যাপি টুগেদার থিমে পুরো দোকানটিকে মোড়ানো হয়েছে বারবারির আইকনিক প্লাড স্কার্ফে। প্রতিটি উইন্ডোতে ব্র্যান্ডের নিজস্ব নকশা ফুটে উঠেছে আসন্ন বড়দিন উপলক্ষে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইতালির রোমে চলছে উৎসবের আমেজ। শহরের রাস্তাঘাট, চত্বর আর প্রাসাদের সামনে আলো ঝলমলে সাজ। পিয়াজা দেল পাপুলোর বিশাল ক্রিসমাস ট্রি থেকে শুরু করে ভিয়া দেল কার্সোর আলোর টানেল, সবখানে উৎসবের ঝলক। এদিকে ভিলা বোর্গেজে শুরু হয়েছে মৌসুমী আকর্ষণ ক্রিসমাস ওয়ার্ল্ড। বড়দিনকে সামনে রেখে ইতালির রোমে এরই মধ্যে চলছে ছুটির আমেজ। শহরের বিভিন্ন সড়ক আর চত্বর ঝলমল করছে আলোয়। পিয়াজা দেল পপোলোতে ২০ মিটার উঁচু নর্ডম্যান ফায়ার ক্রিসমাস ট্রি এখন দর্শনার্থীদের নজর কাড়ছে। সোনালি, রূপালী আর লাল রঙের সাজে সাজানো এই গাছটি আলোকিত হচ্ছে ১ লাখ এলইডি লাইটে। কম বিদ্যুৎ খরচের প্রযুক্তি ব্যবহার করায় আলোগুলো দেখতে উজ্জ্বল হলেও বিদ্যুৎ খরচ কম হচ্ছে। সামান্য দূরে ভিয়া দেল কর্সো পরিণত হয়েছে আলোর করিডোরে। ইউটিলিটি কোম্পানি এসিয়া বসিয়েছে ১.৫ কিলোমিটার দীর্ঘ আলোর ছাউনি। ৫ লাখ এলইডি বল দিয়ে তৈরি এই আলোকসজ্জায় আছে ঐতিহ্যবাহী ধূমকেতু, তুষার ফুলের মতো প্রতীক আর আলোর বিশেষ সাজ, যা পর্যটক ও স্থানীয়দের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। এদিকে ভিলা বোর্গেজে শুরু হয়েছে মৌসুমী আকর্ষণ ক্রিসমাস ওয়ার্ল্ড। বিশাল আয়োজনে থিমযুক্ত এলাকাসহ নানা অভিজ্ঞতা। এবছর যুক্ত হচ্ছে নতুন ক্রিসমাস শো, যা পুরো উৎসব মৌসুমের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। শিউলি রোসা, সময় সংবাদ। জাপানের টোকিওতে চলছে বড়দিন উদযাপনের প্রস্তুতি। রাস্তাঘাট সেজেছে রঙিন আলোয়। দোকানপাট, সুপার মলে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন জায়গায় চলছে মেলা। সন্ধ্যার পর থেকে শহরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন স্থানীয় পর্যটকরা। টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপানের রাজধানী টোকিওতে আসন্ন বড়দিনের আমেজ। লাল সবুজ উৎসবের সাজ, চমৎকার ক্রিসমাস ট্রি, উপহার সামগ্রী, কেক, চকলেট সহ নানা বিশেষ পণ্যের পসরা সাজিয়েছে দোকানগুলো। উৎসবের আগে কেনাকাটায় প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের। শুধু দোকানপাট নয়, শহরের পথঘাটও ঝলমল করছে আলোর উৎসবে। টোকিও টাওয়ার, শিবুয়া, রূপপঙ্গি, শিনজুকু সবখানে বড়দিনের বিশেষ সাজ। উৎসবকে আরো প্রাণবন্ত করেছে বড়দিনের মার্কেট ও বিনোদন কেন্দ্রগুলোর নানা আয়োজন। স্টেজ শো, লাইভ মিউজিক, গান পরিবেশন সহ সব মিলিয়ে টোকিও যেন এক উৎসবের নগরী। আয়োজন দেখতে সন্ধ্যার পর দলে দলে ছুটে আসছেন স্থানীয় সহ পর্যটকরা। শহরের বিভিন্ন জায়গায় মেলা বসেছে। মেলার অন্যতম আকর্ষণ খাবারের স্টলগুলো। হট চকলেট, কেক, গরম স্যুপ সহ দেশি বিদেশি নানা খাবারের উৎসবের স্বাদ আরো বাড়িয়ে তুলেছে। খোলা আকাশের নিচে টুকটাক আড্ডা আর সুস্বাদু খাবারের টানে সারাদিনই স্টলগুলো সগরম থাকে ক্রেতাদের আনাগোনায়। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। ভিন্নধর্মী যোগব্যায়াম ও প্রদর্শনী হলো তুরস্কের ইস্তাম্বুলে। ডাচ চিত্রশিল্পী ভ্যান গগের স্টাডি নাইট থেকে অনুপ্রাণিত আলো ও সাউন্ডের সমন্বয়ে এই যোগব্যায়াম ও প্রদর্শনীতে অংশ নেন শতাধিক মানুষ। অংশগ্রহণকারীরা বলছেন, যোগব্যায়াম যেমন শরীরকে নমনীয় করে, ঠিক তেমনি শিল্প মনকে আরও উদার ও বিস্তৃত করে তোলে। মঙ্গলবার ইস্তাম্বুলের ভিন্নধর্মী এই ডিজিটাল প্রদর্শনীতে জড়ো হন অসংখ্য দর্শনার্থীরা। চারপাশে ডাচ চিত্রশিল্পী ভ্যান গগ অনুপ্রাণিত ভিজুয়াল, বিশেষ করে স্টোরি নাইটের মতো নীল রঙের ঘূর্ণির আলো। এই মনোরম পরিবেশে চলে 1 ঘন্টার যোগব্যায়াম আর ভিজুয়াল আর্টের এই মিশ্রণে অংশগ্রহণকারীরা পেলেন সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা। যোগব্যায়াম পর্বে দেখানো হয় ভ্যান গগের শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত 15 মিনিটের একটি বিশেষ প্রদর্শনী। অংশগ্রহণকারীরা বলছেন, আলো ছায়ার এই খেলা তাদের শরীরে অন্যরকম এক অনুভূতি তৈরি করে। আলো আর সাউন্ডের কম্বিনেশনে পরিচিত যোগ মুদ্রাগুলোও যেন একেবারে নতুন লাগছিল। যোগব্যায়ামও এক ধরনের শিল্প, নিজের শরীরের মাধ্যমে আত্ম অনুসন্ধানের একটি যাত্রা। শিল্পও ঠিক একইভাবে কাজ করে।
যোগ আমাদের মহাবিশ্বকে পড়তে শেখায়। ম্যাটের ওপর আমরা যত নমনীয় হই, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও তত নমনীয় হয়। শিল্পও তেমন। শিল্পে যত ডুব দিই, দৃষ্টিভঙ্গি তত বিস্তৃত হয়। প্রশিক্ষকরা বলছেন ভ্যান গগের আলোয় ডুবে থাকা এই যোগব্যায়াম অংশগ্রহণকারীদের চোখ খুলে দিয়েছে নতুন দৃষ্টিভঙ্গিতে। শিউলি রোজা, সময় সংবাদ। ইতালির পিৎজা, পাস্তা, লাজানিয়া সহ পুরো ইতালীয় খাবারের মেনু এবার স্থান পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। ইতিহাসে প্রথম কোনো দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইতালি। দেশটিতে ৫,০০০-এর বেশি খাদ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকানা এবং লক্ষাধিক বাংলাদেশি কর্মসংস্থান তৈরি হয়েছে এই খাত ঘিরে। ইতালীয় কুজিন বিশ্ব ঐতিহ্যের মর্যাদা পাওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও খুশি। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে। ইতালির খাদ্য ঐতিহ্য ও বৈচিত্র্যে ভরপুর। জনপ্রিয় খাবারের মধ্যে আছে পিৎজা, পাস্তা, লাজানিয়া, রিজোতো, মিক্স ফিশ ফ্রাই, কালামারি, তিরামিসু ও জেলাতো। 2023 সালে খাদ্য ঐতিহ্যকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করতে আবেদন করে ইতালি। পরীক্ষা নিরীক্ষা, মূল্যায়ন ও ডেলিগেটদের ভোটে 10 ডিসেম্বর দিল্লিতে ইউনেস্কো সম্মেলনে ইতালীয় কুজিনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়। ইতিহাসে প্রথমবার কোনো দেশের খাদ্য সংস্কৃতি এই স্বীকৃতি পায়। ইতালিতে রেস্তোরাঁ, বার, টেকঅ্যাওয়ে ও পিজারিয়া মিলিয়ে রয়েছে প্রায় 1,61,000 খাদ্য পরিষেবা প্রতিষ্ঠান, যার মধ্যে প্রায় 5,000 প্রতিষ্ঠানের মালিক প্রবাসী বাংলাদেশিরা। এর বাইরে দেশটির বিভিন্ন পর্যটন শহরে লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি শেফ, কুক, পিৎজা মাস্টার, কিচেন সহকারী ও ওয়েটার হিসেবে কাজ করেন। তাই ইতালীয় কুজিনের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতিতে প্রবাসী বাংলাদেশিরাও খুশি। ইউনেস্কো কর্তৃক ইতালিয়ান খাবারকে বিশ্বের সর্বোচ্চ সম্মান দেওয়ায় আমি অনেক গর্বিত এবং আনন্দিত। হাজার হাজার বাংলাদেশি শেফ, রেস্টুরেন্টের ওনার তৈরি হচ্ছে। সেই হিসাবে আমি একজন বাংলাদেশি ইতালিয়ান হিসাবে নিজেকে গর্বিত বোধ করছি। খাদ্য সংশ্লিষ্ট খাত থেকে প্রতি বছর প্রায় 228 বিলিয়ন ইউরো আয় করে ইতালি। ইতালির বাইরে যুক্তরাষ্ট্রে প্রায় 1,37,000, ব্রাজিলে 35,000, জার্মানিতে 30,000 ও ফ্রান্সে 29,000 ইতালীয় রেস্তোরাঁ রয়েছে। বিশ্বজুড়ে এই সংখ্যা 3,27,000-এর বেশি। সময় সংবাদ, ইতালি। প্রবাসের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। বহুদিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসানের পর ঘোষিত এই তফসিল প্রবাসীদের মনে নতুন আশা সঞ্চার করেছে বলে মনে করছেন অনেকেই। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। নানা সংকট, অচলাবস্থা ও রাজনৈতিক উত্তেজনা পেরিয়ে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই যুক্তরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে বইছে নির্বাচনী হাওয়া। এবারেই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হওয়া দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। রাজনীতির ভোট যুদ্ধে যোগ্য নেতৃত্ব নির্বাচনে প্রবাসীরা আরও সচেতনভাবে ভূমিকা রাখতে পারবে বলে আশা করছেন তারা। প্রবাসীরা মুক্তিযুদ্ধের পরে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমরা বিদেশের মাটিতে বসে থেকেই যে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, এর চেয়ে কি সুখের খবর আছে? আমরা আশা করি আগামী দিনে যে ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সংসদ গঠিত হবে। প্রবাসীদের একটি বড় অংশ প্রত্যাশা করছে প্রশাসন ও নির্বাচন কমিশন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে। তাদের মতে সব দলের অংশগ্রহণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করলেই নির্বাচন সত্যিকারের গ্রহণযোগ্যতা পাবে। এর আগে কখনো প্রবাসীরা বাংলাদেশের রাজনীতিতে বা উন্নয়নে এইভাবে ডাইরেক্টলি অংশগ্রহণ করার সুযোগ পায়নি। এবারে প্রবাসীরা এই সুযোগটা পেয়েছেন, যার জন্য এবার মাঠের জরিপটা সম্পূর্ণরূপে নতুন এক আঙ্গিকে নতুন রেজাল্ট বের হবে প্রত্যাশা করছি। পোস্টাল ভোট দেওয়ার জন্য বিশ্বজুড়ে এর মধ্যে কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি নিবন্ধন করেছেন। বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণার পর ব্রিটেন প্রবাসীদের মাঝে বেশ উৎসাহ দেখা দিয়েছে। তাদের মতে এই তফসিল ঘোষণা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন এক মাইলফলকের সূচনা হয়েছে। আগামী নির্বাচন যেন অনুষ্ঠিত হোক অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে, এমনটাই প্রত্যাশা তাদের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
পরামর্শ দিতে শোয়েব আখতারকে মেন্টর করেছে ঢাকা ক্যাপিটালস। শনিবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি কিংবদন্তি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী আতিক ফাহাদ। প্রথম আসরে প্রত্যাশিত পারফরমেন্স না হলেও এবার শিরোপা প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিটির। IL T20-র কারণে বিদেশি ক্রিকেটার পেতে কিছুটা বিড়ম্বনার মুখোমুখি হচ্ছে দলটি। অ্যালেক্স হেলস আসতে বিলম্ব হওয়ায় বিকল্প হিসেবে রহমানুল্লাহ গুরবাজকে দলে নেওয়া হয়েছে বলেও জানান আতিক ফাহাদ। প্রথম আসরেই সমর্থক ও সামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করলেও মাঠের পারফরমেন্সে প্রত্যাশা পূরণ করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। নতুন করে 5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়ায় মেগা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ম্যানেজমেন্ট। এবার বড় স্বপ্ন দেখছে ক্যাপিটালস ফ্যামিলি। দেশি বিদেশি তারকা ক্রিকেটারের সমৃদ্ধ ঢাকা ক্যাপিটালস স্কোয়াড। কোচিং প্যানেলে আছেন অভিজ্ঞ কোচ। তবে ঢাকা বড় চমক দিয়েছে পাকিস্তানি কিংবদন্তি সাবেক পেসার শোয়েব আখতারকে মেন্টর হিসেবে দলে ভিড়িয়ে। ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে ক্রিকেটারদের উজ্জীবিত করতে নেওয়া হয়েছে এই গতি তারকাকে। আমরা প্ল্যান করেছি এবার শোয়েব আখতারকে নিয়ে আসতে, যাতে আমাদের ওভারঅল যেই বিপিএল এর যে সিনারিওটা সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেসব প্লেয়ারদের আমরা সিলেক্ট করেছি, বিশেষ করে তাসকিন, তারপর যারা পেস বোলাররা আছে ওদেরকে গাইড করতে পারবে শোয়েব আখতার। তাসকিনরা যাতে ওনার থেকে আপনার সাজেশন নিতে পারে, ইন্সপিরেশন নিতে পারে, সেই বিষয়টা আমরা এনশিওর করব। ঢাকা ক্যাপিটালসের প্রথম বিদেশি সাইনিং ছিলেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। IL T20-তে ব্যস্ত থাকায় কিছুটা শঙ্কা আছে তাকে শুরু থেকে পাওয়া নিয়ে। তবে তার বিকল্প এরই মধ্যে চূড়ান্ত করেছে ঢাকা ক্যাপিটালস। আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে স্কোয়াডে নিয়েছে দলটি। অ্যাটলিস্ট মানে অ্যালেক্স যদি নাও আসতে পারে প্রথমের দিকের ম্যাচে, সিমিলার টাইপের আরেকজন বিগ প্লেয়ার ডেফিনেটলি আসবে। আসলে আমরা কন্ট্রাক্ট করেছি হচ্ছে গুরবাজের সাথে, কারণ গুরবাজ অথবা অ্যালেক্স হেলস এনিওয়ান যদি আপনার আমরা ওনাদের গ্রুপ পর্বের পরপরই যদি যে কোনো একজনকে পাই, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। গেল আসরের পারফরমেন্স হতাশ করেছে টিম ম্যানেজমেন্টকে। তবে নতুন মৌসুমে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, তাই দলের প্রতিটি বিভাগের জন্যই বিকল্প ক্রিকেটার দলে নিয়েছে ক্যাপিটালস। আমরা যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম গত বছর, তা আমাদের নিজেদেরই অনেক কিছু আসলে অজানা ছিল। ওভারঅল পারফরমেন্সটাও খারাপ হয়েছে, কিন্তু আপনি গত বছরের আমাদের প্লেয়ার লিস্টগুলো যদি দেখে থাকেন, দেখবেন তারাও কিন্তু বেশ ভালো প্লেয়ার ছিল। তো আমরা আশাবাদী ছিলাম যে ভালো একটা পারফরমেন্স আমরা দিতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা দিতে পারিনি। এই কারণে এবার ফোকাসটা হচ্ছে অনেক বেশি মাঠে। প্রত্যেকটা সেগমেন্টে আমরা অল্টারনেটিভ কিছু প্লেয়ার রাখছি, সেটা আপনি টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন। সিলেট পর্ব থেকে শুরু হবে এবারের বিপিএল, তাই চায়ের দেশ থেকেই অনুশীলন শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ক্লাব বিসিবির দ্বন্দ্ব একটা সময় সেটা থেমে যাবে, কিন্তু ক্রিকেটারদের ক্ষতি পোষানো অসম্ভব। তাই ক্রিকেটারদের ক্যারিয়ারের প্রশ্নে দুপক্ষকে দ্রুত সমঝোতার পথ বের করার অনুরোধ সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিকের। এছাড়া বিপিএল দিয়ে বিশ্বকাপের পর্যাপ্ত প্রস্তুতি হবে সেটা মানতে নারাজ তিনি। তবে মেগা ইভেন্টে ভালো করতে মিডল ওয়ার্ডারে বিকল্প খোঁজার পক্ষে সাবেক ক্রিকেটার। তার মতে বিপিএল থেকেই বের করতে হবে সেরা ফিনিশার। দোরগড়ায় বিপিএল, তার আগে ক্লাব ক্রিকেটও বিসিবির বড় চিন্তার কারণ। কর্তাদের বিরুদ্ধে বোর্ডের সামনে হয়েছে শোডাউন। প্রথম বিভাগ লিগের সূচি চূড়ান্ত করলেও অনিশ্চয়তায় 8 ক্লাবের প্রায় 150 ক্রিকেটারের ক্যারিয়ার। দ্বিতীয় তৃতীয় বিভাগ কিংবা প্রিমিয়ার লিগ নিয়েও ধোঁয়াশা কাটছে না। দেশের ইতিহাসে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি এর আগে কখনো। যত কিছুই হোক, কখনো ক্রিকেট থেকে সরে দাঁড়ায়নি ক্লাবগুলো। এবার এমন কেন, সে প্রশ্ন রফিকের। সাবেক এই ক্রিকেটারের কাঠগড়ায় দুপক্ষ দ্বন্দ্ব করে আপনি মনে করেন যে কখনো ভালো দিকে যাবে না, দ্বন্দ্ব জিনিসটাই মনে করে খারাপের দিকে যাবে। এখন হচ্ছে ভবিষ্যতে দেখা যায় এটা মিট হবে, বাট আমি মনে করি মিট হওয়াটা বেটার। ডোমেস্টিক খেলে যাদের ফ্যামিলি চলে, 90% ফ্যামিলি চলে, এখানে কেউ অস্বীকার করতে পারবে না। একটু আওয়াজ শোনাচ্ছে, তখনই বিসিবির দায়িত্ব ছিল যে তাদের সাথে বসলে তাকে এই সমস্যাটা অনেক আগেই সমাধান হয়ে গেছে। বিকজ আজকে বোর্ডে যারাই দেখেন যে ক্রিকেট প্লেয়ার, তারা তো ডোমেস্টিক খেলতে আসছে, প্রত্যেকটা ক্লাবের সাথে জড়িত আছে, প্রত্যেকটা ক্লাবে খেলেছে। এবারের বিপিএল ঠিকঠাক মাঠে গড়ানো বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ। T20 বিশ্বকাপ সামনে রেখে ভারত, সাউথ আফ্রিকার মতো দলগুলো যখন আন্তর্জাতিক সিরিজ খেলে প্রস্তুতিতে ব্যস্ত, তখন টাইগারদের ভরসা বিপিএল। তবে এই আসর থেকে লিটনদের প্রস্তুতি কতটা হবে সেটা নিয়ে সংশয় আছে রফিকের। যদিও টিম ম্যানেজমেন্টকে বিপিএল থেকেই মেগা ইভেন্টের জন্য ফিনিশার খোঁজার পরামর্শ দিলেন তিনি। ফরেন প্লেয়ার আপনি দেখেন, ওদের ক্যাটাগরিটা দেখতে হবে,
যে ওরা কোন লেভেলের প্লেয়ার নিয়ে আসতেছে। আরেকটা হলো যে আমাদের লোকাল যে টিমগুলো আছে আর সবারই চিনি। বিপিএল এর সাথে বিশ্বকাপের লেভেলটা মনে করে এখান থেকে আপনার খুব ভালো একটা প্রিপারেশন আমি মনে করি না। বিপিএলটা করার উদ্দেশ্য কি, এখান থেকে আমার প্লেয়ার তৈরি করা, আমার নিজের চোখে দেখা। ইম্পর্টেন্ট হলো যে আপনার ব্যাটসম্যান যদি নেন, আপনার ব্যাটসম্যানটা আপনার স্লো উইকেটে কীভাবে খেলতেছে বা ফার্স্ট উইকেটে কীভাবে খেলতেছে, ওর শর্টসগুলো কেমন করতেছে, এটা আপনি যাচাই করতে হবে। ওখানে আপনার 10 বলে আপনি 30 রান কীভাবে করবেন, ওই রকম প্রিপারেশনটা থাকতে হবে, মেন্টালি ওইভাবে স্ট্রং হতে হবে। এবারও রংপুর রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিক। কাগজে কলমে শক্তিশালী দল রংপুর, যদিও বড় নাম নয় রফিকের চাওয়া মাঠের পারফরমেন্স। রংপুর রাইডার্স এই বছর যে টিমটা করেছে ইনশাআল্লাহ আমি মনে করি যে চ্যাম্পিয়ন টিম করেছে। আমি মনে করি নামে কোনো ক্রিকেট খেলা হয় না, বাট মাঠে যে পারফর্ম করে আমি মনে করি সেটাই বেশ। আমি চাচ্ছি যে মাঠে পারফর্ম দেখে আপনি রেজাল্ট পান। আগামী 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে বিপিএল এর প্রথম ম্যাচ খেলবে রফিকের রংপুর। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।